রেটিকুলামের কাজটা মনে রাখার জন্য একটা ইন্টারেস্টিং একটা লাইন ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে অ্যান্ড্রু টেটকে তো তোমরা চিনো। সে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। অ্যান্ড্রু টেট থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো সে গল্পটা হচ্ছে সুশান্ত সিং রাজপুত। তো অনেকে তোমরা তাকে চিনো, অনেকে চিনো না হয়তো। সে বলিউড অ্যাক্টর। করোনা বা ক্যান্সারে নয়, করোনা বা এখানে কেরাটিন সৃষ্টি করে করোনা থেকে। প্রিন্স মামুন আর প্রিন্স লাইলানা কি জানি ভাইরাল হইলো। তো এটা দিয়ে মনে রাখবা যে লাইলান বিয়ার এজাজ এসে লাফায়। গুলজারের অপ্রতিদ্বন্দ্বী পুতিন হ্যাভিলিয়নে লাইসেন্সবিহীন মাইক্রোবাসে পানি খেয়ে এনজয় করায় পুলিশ জেলেবদ্ধ করে প্লেট ধরিয়ে দিল। হ্যাশট্যাগ ছি পুতিন। প্রতিদ্বন্দ্বী থেকে অপ্রোটিন জাতীয় পদার্থ, পুতিন থেকে প্রোটিন। গল্পটা কি ছিল যে আলাগুলা কলিজার মাকসুমা ছুঁয়ে দাও না। রুমে তোমাকে যদি আমি পেতাম, অর্থাৎ আমি তো এখন রুম দেশে আছি, তো রুম দেশে যদি তোমাকে আজকে পেতাম তাহলে রুবি আবিষ্কার করে ধনী হয়ে যেতাম। আর নাম দিতাম হচ্ছে রিচ বেবিটন রবার্ট। কিন্তু সমস্যা হচ্ছে মাকসুম আমাকে বা গল্পকথককে 1965 সাল থেকে পৃথক করে দিয়েছে। আর এখন গল্পকথক কলকাতা থেকে নোয়াখালীর মাঠে ঘোরাফেরা করতেছে। তো গল্পটা দিয়ে আমরা রাইবোজোমের আবিষ্কার ও নামকরণ কিন্তু শিখে ফেলতে পারতেছি। কিভাবে দেখো, আলাবোলা থেকে আলবার্ট ক্লড। তো রাইবোজোমের কাজটা শেখার জন্য আমরা একটা ছোট্ট ছন্দ ইউজ করব, সেটা হচ্ছে রাজু পাগলু স্নেহ করে। বলবি বডিকে কয়েকটা নামে ডাকা হয়, সেই নামগুলো কি? গুলজারের ট্রাফিক পুলিশকে ইডিয়ট ডাকায় কবেই লাপাত্তা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব রাইবোজোম, গোলগি বডি, লাইসোজোম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে, অর্থাৎ টপিক 3। তোমরা জানো যে আমরা এই অধ্যায়টাকে 10টি ভাগে ভাগ করে পড়তেছি, যার মধ্যে আজকে 3য় নাম্বার ক্লাস হবে, অর্থাৎ তিন নাম্বার ভাগটা আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। তো আজকে প্রথমে আমরা ক্লাসটা করব, তারপর হচ্ছে দাগানো বইটা আমরা সুন্দর করে দাগিয়ে নিব, তারপর ক্লাস নোটসগুলো করব, অর্থাৎ ক্লাসে যেগুলো পড়ানো হবে। তারপর এই টপিক থেকে, অর্থাৎ রাইবোজোম, গোলগি বডি, লাইসোজোম ও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে সকল প্রশ্নগুলো বিগত বছরে এসেছে, সেই প্রশ্নগুলোকে আমরা সলভ করব বা অ্যানালাইজ করব, দেখব যে আসলে কীরকম প্রশ্ন আসে এই রাইবোজোম, গোলগি বডি, লাইসোজোম ও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই চারটা কোষীয় অঙ্গাণু থেকে কী ধরনের প্রশ্ন আসে। তারপর আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করব যে এখান থেকে কি কি এমসিকিউ হওয়া সম্ভব, সেই এমসিকিউগুলো আমরা প্র্যাকটিস করব। তারপর এক্সাম দিব যে এই 4টা টপিক সুন্দর করে পড়া হলো কিনা, দাগানো বইটা আমরা পড়লাম কিনা, ক্লাস নোটসগুলো করলাম কিনা, কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করলাম কিনা, এক্সামে কোয়েশ্চেন প্র্যাকটিস করলাম কিনা। তো এই এক্সাম দেওয়ার পর সব কিছুকে আমরা ট্র্যাক করব ট্র্যাকারের মধ্যে। আর এই সব কিছু দাগানো বই, ক্লাস নোটস, কোয়েশ্চেন অ্যানালাইসিস, কোয়েশ্চেন প্র্যাকটিস, এক্সাম, ট্র্যাকার সব কিছু পেয়ে যাবে আমাদের ওয়েব অ্যাপের মধ্যে। সো তুমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ওয়েব অ্যাপের অ্যাক্সেসটা নিয়ে নাও। আর হচ্ছে অথবা যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ দাও, আমরা তোমাকে এই পুরো ওয়েব অ্যাপের লিঙ্কটা দিয়ে দিব। তখন তুমি তোমার বায়োলজি প্রিপারেশনটাকে খুব সহজেই গুছিয়ে নিতে পারবা ইনশাআল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের টপিক, রাইবোজোম। সো রাইবোজোম যখন তুমি পড়বা তখন এই কয়েকটা টার্ম বা কয়েকটা ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো তোমার বইয়ের শুরুতে পাবা, ওই ইনফরমেশনগুলো একটু সুন্দর করে মনে রাখার চেষ্টা করবা। যেমন মনে করো যে সংজ্ঞাটা আছে রাইবোজোমের, এটা প্রায় পরীক্ষা আসতে দেখা যায় যে রাইবোজোমের সংজ্ঞা দাও। তো রাইবোজোমের সংজ্ঞায় বলা হয়েছে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাই রাইবোজোম। একটু সংজ্ঞাটা একটু বড় মনে হতে পারে, বাট তুমি যদি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে দেখবে যে সংজ্ঞাটার মধ্যে মূলত 3টা পয়েন্ট বা 3টা জিনিস আছে বোঝার মতো। 1, সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান। 2, যে দানাদার কণায়, অর্থাৎ দানাদার কণা প্রোটিন। তারপর হচ্ছে রাইবোজোম। তারপর হচ্ছে প্রোটিন সংশ্লেষণ ঘটে। 3টা কথা আছে, একটা হচ্ছে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান, যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাই রাইবোজোম। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ইকোলি কোষে এদের সংখ্যা প্রায় 20,000। এই কথাটা খুব সুন্দর করে মনে রাখবা যে ইকোলি কোষে রাইবোজোমের সংখ্যা কতটি। এগুলো বিভিন্ন সময় ভর্তি পরীক্ষার সময় যখন তোমরা প্রিপারেশন নিবা তখন বিভিন্ন সময় মেডিকেল স্ট্যান্ডার্ডে যেই প্রশ্নগুলো হয় ভর্তি পরীক্ষার আগে বিভিন্ন কোচিং সেন্টারে, তখন এগুলো আসতে দেখা যায় যে ইকোলি কোষে এদের সংখ্যা কত, শুষ্ক ওজনের কত শতাংশ রাইবোজোম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে
রাইবোজোমে কোনো আবরণী নেই। আমরা কিন্তু আগেই আবরণীযুক্ত এবং আবরণীবিহীন অঙ্গাণু কোনগুলো সেগুলো কিন্তু আমরা আগে পড়ে এসেছি। তো এখন যেটা মনে রাখবা সেটা হচ্ছে রাইবোজোমে কোনো আবরণী নেই। এটা তুমি আগের টেকনিক যে মা এভাবে পাগল করলো ওইটা দিয়ে কিন্তু তুমি জানো। তারপরেও এক্সট্রা ভাবে মনে রাখবে যে রাইবোজোমে কোনো আবরণী নেই। আচ্ছা, উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে রাইবোজোম থাকার কারণে রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়। অর্থাৎ রাইবোজোম উদ্ভিদ কোষেও থাকে এবং প্রাণী কোষেও থাকে। আর সাইটোপ্লাজমে একাধিক রাইবোজোম মুক্তোর মালার মতো অবস্থান করলে তাকে পলিরাইবোজোম বা পলিজোম বলে। অর্থাৎ সাইটোপ্লাজমে যদি একাধিক রাইবোজোম মুক্তোর মালার মতো অবস্থান করে তাহলে তাকে কি বলবে? পলিরাইবোজোম বা পলিজোম। আচ্ছা, তাহলে আমাদের রাইবোজোমের প্রাথমিক যে ইনফরমেশনগুলো দরকার ছিল সেই ইনফরমেশনগুলো পড়া হয়ে গেল। এবার চলে যাই রাইবোজোমের আবিষ্কার এবং নামকরণ নিয়ে। সো বলে রাখি যে আজকের ক্লাসে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব, অর্থাৎ প্রত্যেকটা টপ লাইন বাই লাইন পড়ার চেষ্টা করব সবকিছু, এবং কিভাবে সবকিছু সুন্দর করে মাথার মগজের মধ্যে গাঁথা যায় সেটার চেষ্টা করব, যাতে মেডিকেলে কোনো এমসিকিউ হলে তুমি অ্যান্সার করতে পারো, অথবা এইচএসসিতে কোনো এমসিকিউ হলে অ্যান্সার করতে পারো, অথবা এইচএসসিতে কোনো সিকিউ হলে অ্যান্সার করতে পারো। অর্থাৎ ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, চলো রাইবোজোমের আবিষ্কার ও নামকরণটা শিখে ফেলি। তো রাইবোজোমের আবিষ্কারের আর নামকরণের জন্য আমরা একটা সুন্দর একটা গল্প মনে রাখবো। এই গল্পটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে রাইবোজোমের আবিষ্কার ও নামকরণ এটা আমরা শিখে ফেলতে পারবো। কারণ এখানে অনেক জটিল জটিল কিছু কথা আছে। কে আবিষ্কার করলো, কত সালে আবিষ্কার করলো, কে নামকরণ করলো, এগুলো একটু বিব্রতকর অবস্থা আর কি। তো চলো গল্পটা শুরু করা যাক। আলাবুলা কলিজার মাকসুমা ছুঁয়ে দাও না। অর্থাৎ মাকসুমা নামে একটা মেয়ে যার কলিজা হচ্ছে নরম বা আলাবুলা। তো এখানে বলা হচ্ছে যে আলাবুলা কলিজার মাকসুমা ছুঁয়ে দাও না। রোমে আজ পেলে রুবি আবিষ্কার করে ধনী হয়ে যেতাম। মানে যদি এখন যে গল্পকথক সেই গল্পকথক এখন রোমে অবস্থান করতেছে, অর্থাৎ রোম দেশে। তো সে বলতেছে যে রোমে যদি আজ তোমাকে পেতাম তাহলে রুবি আবিষ্কার করে ধনী হয়ে যেতাম। এখন রুবিটা কি? এটা এটা তোমাদের জন্য রেখে দিলাম যে এটা কি আসলে তুমি বুঝে বের করবা, ঠিক আছে। তারপর হচ্ছে রিচ বেবিটন রবার্টস নাম দিতাম। অর্থাৎ রুবি আবিষ্কার করে যখন ধনী হয়ে যেতাম তখন সেই ধনী সন্তানের নাম দিতাম হচ্ছে রিচ, মানে হচ্ছে সে ধনী। বেবিটন মানে হচ্ছে বেবি, তো বেবিটন রবার্ট যেহেতু রোম দেশে আছে তাই রবার্ট, অর্থাৎ রিচ বেবিটন রবার্ট নাম দিতাম। কিন্তু সমস্যা হচ্ছে যে মাকসুমা গল্পকথককে 1965 সাল থেকে পৃথক করে দিয়েছে। অর্থাৎ 1965 সালের পর থেকে এই গল্পকথকের সাথে মাকসুমার কোনো সম্পর্ক নেই। আর এই গল্পকথক এখন কলকাতা থেকে নোয়াখালীর মাঠে খুঁজে ফিরতেছে, অর্থাৎ কলকাতা থেকে নোয়াখালীর মাঠে ঘুরে ফিরতেছে আর কি। কিন্তু মাকসুমা এখন আর তার কাছে নাই। গল্পটা কি ছিল? যে আলাবুলা কলিজার মাকসুমা ছুঁয়ে দাও না, রুমে তোমাকে যদি আমি পেতাম, অর্থাৎ আমি তো এখন রুম দেশে আছি, তো রুম দেশে যদি তোমাকে আজকে পেতাম তাহলে রুবি আবিষ্কার করে ধনী হয়ে যেতাম। আর নাম দিতাম হচ্ছে রিচ বেবিটন রবার্ট। কিন্তু সমস্যা হচ্ছে মাকসুমা আমাকে বা গল্পকথককে 1965 সাল থেকে পৃথক করে দিয়েছে। আর এখন গল্পকথক কলকাতা থেকে নোয়াখালীর মাঠে ঘোরাফেরা করতেছে। তো এই গল্পটা দিয়ে আমরা রাইবোজোমের আবিষ্কার ও নামকরণ কিন্তু শিখে ফেলতে পারতেছি। কিভাবে দেখো, আলাবুলা থেকে আলবার্ট ক্লট, আর কলিজা থেকে যকৃৎ, আর মাকসুমা থেকে মাইক্রোসোম। অর্থাৎ আলবার্ট ক্লট যকৃতে মাইক্রোসোম, যকৃতে একটা কিছু আবিষ্কার করেন যেটার নাম দেন মাইক্রোসোম, ঠিক আছে। আর এই মাইক্রোসোমের যে ব্যাস, মাইক্রোসোমের ব্যাসটা হচ্ছে তোমার 600 থেকে 2000 অ্যাংস্ট্রম, 60 থেকে 200 ন্যানোমিটার বা 600 থেকে 2000 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে তোমার এই কি বলে মাইক্রোসোমের ব্যাস। তাহলে আলাভোলা থেকে আলবার্ট ক্লট, আর কলিজা থেকে যকৃতে, আর মাকসুমা থেকে মাইক্রোসোম। তাহলে আলবার্ট ক্লট যকৃতে মাইক্রোসোম আবিষ্কার করেন। তারপর রোমে আজ পেলে রবি আবিষ্কার করে ধনী হয়ে যেতাম। এই লাইনটা দিয়ে মনে রাখবা যে রোমানিয়ান জর্জ প্যালেট, রোম থেকে রোমানিয়ান, আজ থেকে জর্জ, পেলে থেকে পেলেট, রবি থেকে রাইবোজোম,
অর্থাৎ রোমানিয়ান জর্জ প্যালেট রাইবোজোম আবিষ্কার করেন। তখনও সে জানতো না যে এটা রাইবোজোম, কিন্তু সে আবিষ্কার করছে রাইবোজোম। তাহলে যদি আসে প্রশ্ন যে রাইবোজোম আবিষ্কার করছে কে, তাহলে সেটা হবে রোমানিয়ান জর্জ প্যালেট। তারপর হচ্ছে রিচ বেবিটন রবার্ট নাম দিতাম। এটা হচ্ছে যে রাইবোজোম তো আবিষ্কার করছে জর্জ প্যালেট, বাট নামকরণ করছে হচ্ছে রিচার্ড বি রবার্টস। আর 1965 সাল থেকে পৃথক করে দিলে, 1965 সালে পৃথক করা হয়। অর্থাৎ মাইক্রোসোম যে আবিষ্কার করেছিল না আলবার্ট ক্লড, তো সেই মাইক্রোসোমকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রাইবোজোম আর একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্তঃপ্লাজমীয় জালিকা। ঠিক আছে, তো এভাবে আমরা রাইবোজোমের আবিষ্কার ও নামকরণ শিখে ফেললাম। যে আলবার্ট ক্লড প্রথমে মাইক্রোসোম আবিষ্কার করেন, আর রোমানিয়ান জর্জ প্যালেট রাইবোজোম আবিষ্কার করেন। রাইবোজোম নামকরণ করেন হচ্ছে রিচার্ড বি রবার্টস, আর 1965 সালে পৃথক করা হয় মাইক্রোসোম থেকে রাইবোজোম প্লাস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন আরেকটা কথা আছে এখানে, সেটা হচ্ছে আর আমি কলকাতা থেকে নোয়াখালীর মাঠে খুঁজে ফিরি। এটা দিয়ে বোঝাচ্ছে যে আর আমি, আর থেকে আর এন পি, ঠিক আছে, আর আমি, আর থেকে কি আর এন পি, কণা কোথায় পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট, কলকাতা, নোয়াখালী, নিউক্লিওপ্লাজম, মাঠে 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 মাইটোকন্ড্রিয়া। এই যে রাইবোনিউক্লিয় প্রোটিন কণা আছে সেগুলো কোথায় দেখা যাবে? সেগুলো দেখা যাবে হচ্ছে ক্লোরোপ্লাস্টে, নিউক্লিওপ্লাজমে এবং মাইটোকন্ড্রিয়াতে। এই একটা এমসিকিউ অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এই কারণে এখানে মাল্টিপল চয়েসের প্রশ্ন আছে এরকম যে আরএনপি কণা পাওয়া যায় নিচের কোনটিতে? 1 ক্লোরোপ্লাস্ট, 2 নিউক্লিওপ্লাজম, 3 সেন্ট্রোসোম। তো উত্তর কোনটা হবে? 1 ও 2, 1 ও 3 এরকম প্রশ্ন আসতে দেখা যায়। তো তুমি অবশ্যই এটা সুন্দর করে মনে রাখবে যে আর আমি কলকাতা থেকে নোয়াখালীর মাঠে ঘাটে মাঠে মাঠে খুঁজে ফিরি। এখানে আর থেকে আরএনপি কণা, আর কলকাতা মানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আর নোয়াখালী মানে হচ্ছে নিউক্লিওপ্লাজম, মাঠে মাঠে মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলেই তুমি মনে রাখতে পারবা যে আরএনপি কণা কোথায় পাওয়া যায়। এবার চলে আসে রাইবোজোমের আকৃতি প্রকারভেদে। সো রাইবোজোমের আকৃতি হচ্ছে বৃত্তাকার, ত্রিকোণাকার এবং পঞ্চকোণ, এরকম এই তিনটা আকৃতি হতে পারে। আর চওড়ায় 22 ন্যানোমিটার, উচ্চতায় 20 ন্যানোমিটার। ইকোলি কোষের 22 ভাগই হচ্ছে রাইবোজোম। এটা অত্যন্ত মনে রাখার একটা বিষয় আছে যে ইকোলি কোষের 22 ভাগই হচ্ছে রাইবোজোম। কত ভাগ? 22 ভাগ। আর এখানে আমরা প্রথমে পড়েছিলাম যে ইকোলি কোষে এদের সংখ্যা 20,000। আচ্ছা, এবার আসি প্রকারভেদে। 2 রকমের হতে পারে রাইবোজোম। একটা হচ্ছে আদি কোষে থাকতে পারে 70S রাইবোজোম, আর প্রকৃত কোষে থাকতে পারে হচ্ছে 80S বা 80S রাইবোজোম। তো আণবিক ওজন দেওয়া আছে 2.7 × 10⁶ ডাল্টন আদি কোষেরটা, আর আর প্রকৃত কোষের আণবিক ওজন দেওয়া আছে 40 × 10⁶ ডাল্টন। সো এই হচ্ছে প্রকারভেদ। 2 প্রকারের হতে পারে, একটা হচ্ছে 70S আর একটা হচ্ছে 80S। আচ্ছা, এবার চলো আমরা ভেদবার্গ ইউনিটটা দেখি। ভেদবার্গ ইউনিটটা আসলে কি? এস। সো এস কে বলা হয় হচ্ছে ভেদবার্গ ইউনিট। ভেদবার্গ একক কি? সেন্ট্রিফিউজ যন্ত্রে দ্রুত ঘূর্ণন প্রক্রিয়ায় বিভিন্ন ভরসম্পন্ন কণার অধঃক্ষেপণের হারকে ভেদবার্গ একক বলে। সুইডিশ প্রাণরসায়নবিদ ভেদবার্গের নাম অনুসারে এটার নামকরণ করা হয় এস বা ভেদবার্গ ইউনিট। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে কোনো কণার S = 6 বলতে বোঝায় কণাটি অধঃক্ষেপিত হতে সময় লাগে 5 × 10⁻13 সেকেন্ড। অর্থাৎ এত সময়ের মধ্যে কণাটি অধঃক্ষেপিত হবে, এই হচ্ছে S দ্বারা বোঝায়। ঠিক আছে, তো চলো এবার আমরা রাসায়নিক গঠন শিখে ফেলি। আকৃতি শিখলাম, প্রকারভেদ শিখলাম, S কি সেটা বুঝলাম। এবার আমরা রাসায়নিক গঠনে যাই। রাইবোজোমের রাসায়নিক গঠন। তো রাইবোজোমের রাসায়নিক গঠনে মনে রাখবা যে রাইবোজোম মূলত 2টা বিষয় দিয়ে গঠিত হয়। কয়টা বিষয় দিয়ে গঠিত হয়? 2টা। একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে rRNA। স্মল r প্লাস স্মল r আর RNA। আর RNA বলতে আচ্ছা, আমরা এটা পরবর্তীতে দেখতে পারবো, সমস্যা নেই। তবে তুমি মনে রাখতে পারো যে রাইবোজোম প্রোটিন আর RNA দিয়ে গঠিত। রাইবোজোম প্রোটিন আর RNA দিয়ে গঠিত। এখানে অনুপাত থাকে 1 প্রোটিনের এবং RNA অনুপাত 1, অর্থাৎ 1:1 অনুপাতে রাইবোজোমে প্রোটিন এবং RNA থাকে। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখো যে রাইবোজোমে প্রোটিন প্লাস RNA এর অনুপাত হচ্ছে 1:1 এবং রাইবোজোম মূলত
প্রোটিন এবং আরএনএ দিয়ে গঠিত। আচ্ছা, এবার দেখো যে 70S রাইবোজোম কি কি উপাদান দিয়ে গঠিত। রাসায়নিক গঠনে তোমাদের বইয়ে একটু পেজ দেওয়া আছে, আমি পেজটাকে সহজ করার চেষ্টা করেছি। 70S রাইবোজোম গঠিত হয় 50S প্লাস 30S দিয়ে। যদিও দেখা যাচ্ছে এখানে 80S হয়ে গেছে, বাট না, 70S রাইবোজোম গঠিত হবে 50S প্লাস 30S দিয়ে, আর 80S গঠিত হবে 60S প্লাস 40S দিয়ে। এটা কিভাবে হলো এটা আপাতত এখন দেখার তোমার প্রয়োজন নেই। তুমি মেইন জাস্ট একটু বোঝার চেষ্টা করো যে 70S এর যোগফল হবে 80 আর 80S এর যোগফল হবে 100, ঠিক আছে? আর 70S গঠিত হবে 52 প্রকার প্রোটিন দিয়ে, আর 80S গঠিত হবে 80 প্রকার প্রোটিন দিয়ে। আর 70S এর সাথে থাকবে হচ্ছে 5S, 52 প্রকার প্রোটিনের পাশাপাশি 70S এর মধ্যে থাকবে 5S, 60S এবং 20S। তারপর হচ্ছে rRNA 20S rRNA 23S rRNA থাকবে হচ্ছে 70S এ, আর 80S এর মধ্যে থাকবে 5S, 5.8S, 18S, 28S rRNA। সো এই কথাগুলো কিভাবে মনে রাখবা? এই কথাগুলো ফোন নাম্বারের মতো মনে রাখতে হবে। এখানে মনে রাখাটা জরুরি, কারণ বিভিন্ন জায়গায় আসতে দেখা যায়। সো এটা মনে রাখো একটা ফোন নাম্বারের মতো, যে যখনই বলা হবে 70S তখনই তুমি বলে উঠবা যে 5, 5, 16, 23। আমি এভাবে মনে রাখছিলাম 5, 16, 23। আর যখনই বলা হইতো 80S তখন 5, 5.8, 18, 28, 5, 5.8, 18, 28, 5, 5.5, 8, 5.8, 18, 28 এইভাবে মনে রাখতাম। তো তুমি এভাবে মনে রাখতে পারো চাইলে। তারপর আমরা দেখি যে রাইবোজোমের রাসায়নিক গঠনে RNase নামক এনজাইম থাকে এবং কিছু ধাতব আয়ন থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ। তো এই হচ্ছে রাইবোজোমের রাসায়নিক গঠন। আমরা শিখে ফেললাম খুব সহজে। প্রোটিন প্লাস rRNA থাকবে, আর 70S রাইবোজোমে 50S প্লাস 30S এবং 52 প্রকার প্রোটিন এবং 5S, 16S, 23S rRNA এবং 80S রাইবোজোমে বাকি যেগুলো আছে সেগুলো আমরা পড়েছি। আচ্ছা, এবার চলে আসি রাইবোজোমের কাজে। আমরা ততক্ষণ পড়লাম যে রাইবোজোমের রাসায়নিক গঠনটা, এখন আমরা রাইবোজোমের কাজটা শিখব। তো রাইবোজোমের কাজটা শেখার জন্য আমরা একটা ছোট্ট ছন্দ ইউজ করব, সেটা হচ্ছে রাজু পাগলু স্নেহ করে। তো রাজু থেকে মনে রাখবো রাইবোজোম, আর পা থেকে মনে রাখবো প্রোটিন তৈরি করে। এটা হচ্ছে রাইবোজোমের প্রধান কাজ। আমরা সংজ্ঞায়ও কিন্তু দেখেছিলাম যে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে। তাহলে রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। তারপর এই জন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম কি বলা হয়? যে প্রোটিন ফ্যাক্টরি। তারপর গ্লু থেকে মনে রাখবো গ্লুকোজের ফসফোরাইলেশন রাইবোজোমে হয়। তারপর হচ্ছে স্নেহ থেকে মনে রাখবো স্নেহ জাতীয় পদার্থের বিপাক রাইবোজোমে হয়। ঠিক আছে, তাহলে আমাদের রাইবোজোমের 3টা কাজ শেখা শেষ। এক্ষেত্রে তোমার যে প্রোটিনটা উৎপন্ন হবে, যেহেতু রাইবোজোম প্রোটিন উৎপন্ন করবে, তো সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে যে ব্যবহৃত প্রোটিনগুলো থাকবে সেগুলো উৎপন্ন হবে কোথায়? মুক্ত রাইবোজোমে। আর বাকি অন্যান্য যে প্রোটিনগুলো আছে, যেমন মনে করো অন্যান্য অঙ্গাণুর প্রোটিন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি ইত্যাদি অঙ্গাণুর ব্যবহার্য যে প্রোটিন, সেগুলো তৈরি হবে হচ্ছে যুক্ত রাইবোজোমে। আশা করি বুঝতে পারতেছ যে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এই 3টা জায়গায় যে প্রোটিন দরকার হবে সেই প্রোটিন উৎপন্ন হবে মুক্ত রাইবোজোমে। আর অন্যান্য যে সকল জায়গায় প্রোটিন ব্যবহৃত হবে সে সকল জায়গার প্রোটিন তৈরি হবে যুক্ত রাইবোজোমে। আচ্ছা, তারপর হচ্ছে mRNA কে নিউক্লিয়াস এনজাইম এবং নতুন পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইমের ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা করে রাইবোজোম। তাহলে আমাদের রাইবোজোমের কাজ শেষ। ঠিক আছে, এবার আমরা গোলগি বডিতে চলে আসি। গোলগি বডিতে বলা একটা আমরা ছন্দ দিয়ে মনে রাখবো যে গোলগি বডিটা আসলে কি এবং গোলগি বডিকে কয়েকটা নামে ডাকা হয়, সেই নামগুলো কি? গুলজারের ট্রাফিক পুলিশকে ইডিয়ট ডাকায় কবেই লাপাত্তা। অর্থাৎ গুলজার হচ্ছে একটা এলাকার নাম। তো সেই এলাকায় একটা ট্রাফিক পুলিশ ছিল। তো সেই ট্রাফিক পুলিশকে একজন ইডিয়েট ডাকছে, যে ইডিয়েট। তো ইডিয়েট ডাকার পর সে ভয় পেয়ে গেছে যে এবার যদি তাকে ধরে যদি জেলের ভিতরে বন্দি করে দেয় তাহলে তো খুবই ঝামেলা হয়ে যাবে। তো ইডিয়েট ডাকায় সে কবেই লাপাত্তা হয়ে গেছে, অর্থাৎ তার কোনো পাত্তা নাই, সে কোথায় চলে গেছে কেউ জানে না। তো যদিও এটা
কেমন জানি শোনাচ্ছে যে এটা কি বাস্তবে হবে? না হলেও মুভিগুলো বাস্তবে এরকমই হয়, যেগুলো বাস্তব না সেগুলোকে আমরা বিশ্বাস করি নাই। তো তুমি ওখানে বিশ্বাস করে নাও যে গুলজারের ট্রাফিক পুলিশকে ইডিয়ট ডাকায় কবে এলা পাত্তা। গুলজার থেকে গোলকিবডি, ট্রাফিক থেকে কোষের ট্রাফিক পুলিশ, আর ইডিয়ট মানে হচ্ছে ইডিওজোন, ডাকায় মানে ডিকটিওজোন, আর লাপাত্তা মানে লাইপোকন্ড্রিয়া। তো এই সকল নামে গোলকিবডিকে ডাকা হয়ে থাকে। গোলকিবডির অপর নাম কোষের ট্রাফিক পুলিশ, আবার একে ইডিওজোম বলা হয়, ডিকটিওজোম বলা হয়, অথবা লাইপোকন্ড্রিয়া বলা হয়। সো এই টার্মগুলো তুমি শিখে ফেলতে পারতেছো। এখন চলে আসি আবিষ্কার ক্যামিলো গোলগি, ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ। অর্থাৎ গোলগি বডি আবিষ্কার করেছে কে? ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গোলগি। আচ্ছা, কোথা থেকে আবিষ্কার করছে গোলগি বডি? বিড়াল ও পেঁচার স্নায়ুকোষে। এটা মনে রাখবা যে গোলগি বডি আবিষ্কার করছে ক্যামিলো গোলগি, ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ, বিড়াল ও পেঁচার স্নায়ুকোষে। ঠিক আছে, তাহলে আমাদের গোলগি বডি সম্পর্কে প্রাথমিক তথ্য জানা শেষ। আচ্ছা, এবার চলো গোলগি বডির যে চিত্রটা আছে সেই চিত্রটা বোঝার চেষ্টা করি। তুমি তোমার বইয়ে এরকম একটা চিত্র দেখতে পারবা। সেই চিত্রের মধ্যে দেখো, তুমি উপরে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পারতেছো, ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দুইটা অংশ, একটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে প্রোটিনগুলো তৈরি হয়েছে সেই প্রোটিনগুলো ট্রানজিশন ভেসিকলের মাধ্যমে চলে আসবে হচ্ছে আমাদের গোলগি বডিতে। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে প্রোটিন অথবা লিপিড তৈরি হয় সেই লিপিডগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভেসিকলের মাধ্যমে, মসৃণ এন্ডোপ্লাজমিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ভেসিকলের মাধ্যমে চলে আসবে কোথায়? গোলগি বডিতে। আর এই ভেসিকলের মধ্যে একটা নাম হচ্ছে ট্রানজিশন ভেসিকল, অর্থাৎ সে ট্রান্সফার বা ট্রানজিট করে। এই ভেসিকল যখন গোলগি বডিতে আসবে লিপিড এবং প্রোটিন নিয়ে, তখন গোলগি বডি সে লিপিড এবং প্রোটিনকে সংশ্লেষিত করবে, অর্থাৎ ব্যবহার উপযোগী হিসাবে রূপান্তর করবে অন্য পদার্থে। তারপর এই রূপান্তরিত বস্তু বা প্রস্তুতকৃত বস্তু সিক্রেটরি ভেসিকলের মাধ্যমে চলে যাবে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির ভিতরে দিয়ে, অর্থাৎ প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি দিয়ে বাইরে চলে যাবে। অর্থাৎ গোলগি বডি এখানে সংশ্লেষণ করে এবং একটা মাধ্যম হিসেবে কাজ করে, যেই মাধ্যমের মধ্য দিয়ে প্রোটিন বা লিপিড জাতীয় পদার্থ কোষের বাইরে নির্গমন ঘটে। তো এই হচ্ছে তোমাদের চিত্রটা। তারপর মাঝখানে যে অংশটুকু অর্থাৎ গোলগি বডি, সেই গোলগি বডি কয়েকটা বিষয় নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে সিস সিস্টারনা, মিডিয়ালি সিস্টারনি আর ট্রান্স সিস্টারনা। প্রথমটাকে বলা হচ্ছে সিস সিস্টারনা, আর দ্বিতীয় এবং তৃতীয় সিস্টারনাকে বলা হচ্ছে মিডিয়ালি সিস্টারনি, মিডিয়াল সিস্টারনি। অর্থাৎ এখানে দুইটা সিস্টার না আছে, তাই এটার নাম হয়ে গেছে সিস্টারনি। তারপর শেষের দিকে আছে হচ্ছে ট্রান্স সিস্টারনা। আচ্ছা, প্রথমটা হচ্ছে সিস আর শেষেরটা হচ্ছে ট্রান্স, আর মাঝখানের দুইটা মিডিয়াল শেষ। আর প্রথম দুইটার নাম হচ্ছে সিস ফেস, অর্থাৎ প্রথম যে দুইটা আছে সিস সিস্টারনা এবং এটার পাশে যে গোল একটা বস্তু দেখতে পারতেছো এটা সহ এই অংশটুকুর নাম হচ্ছে সিস ফেস। আর 3 নাম্বার এবং 4 নাম্বার যে সিস্টারনাটা আছে সেটার নাম হচ্ছে ট্রান্স ফেস। ঠিক আছে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে কোনটা সিস ফেস আর কোনটা ট্রান্স ফেস। তারপর সিক্রেটরি ভেসিকলের মাধ্যমে চলে আসে প্লাজমা মেমব্রেনে প্রোটিন এবং লিপিড জাতীয় বস্তু, এবং প্লাজমা মেমব্রেন থেকে কোষের বাইরে চলে যায়। তো এই হচ্ছে গোলগি বডির সার্বিক চিত্রটা। ঠিক আছে, এবার আমরা গোলগি বডির ভৌত গঠনে চলে যাই। গোলগি বডির ভৌত গঠনে তোমরা দেখতে পারবে, আমরা আগে দেখিয়েছি চিত্রের মধ্যে, যে 3টা অংশ নিয়ে পুরো গোলগি বডি গঠিত হয়। একটা হচ্ছে অনিয়মিত নালিকা বা ল্যামিলি, যেটা তোমাদের বইয়ে এই চিত্রের মধ্যে দেওয়া নাই যে ল্যামিলি কোনটা। তারপরে হচ্ছে বর্তুলাকার ফোস্কার মতো ভেসিকল। এই দুইটা মিলিতভাবে গঠন করে ট্রান্স গোলগি নেটওয়ার্ক। ঠিক আছে, আর চ্যাপ্টা চৌবাচ্চার মতো সিস্টারনি, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টা চৌবাচ্চার মতো সিস্টারনি। আর সিস্টারনির দুপাশে বেকিউল, সিস্টারনির দুপাশে কি থাকবে? বেকিউল থাকবে। বেকিউলও তোমাদের এখানে দেওয়া নেই, কিন্তু সিস্টারনির দুপাশে থাকবে বেকিউল, বাট তোমাদের বইয়ে এখানে দেওয়া নেই।
সো এই হচ্ছে তোমার ভৌত গঠন, অর্থাৎ গোলগি বডির ভৌত গঠন। এই তিনটা জিনিস নিয়ে গোলগি বডি গঠিত হয়। তো গোলগি বডির উৎপত্তি কোথা থেকে? তো দেখতে পারতেছো এখানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলগি বডির উৎপত্তি হয়। আচ্ছা, এবার আসি রাসায়নিক উপাদান গোলগি বডির রাসায়নিক গঠনে। তো গোলগি বডির রাসায়নিক গঠনে গোলগি বডির যে আবরণী আছে সে আবরণীর 60% প্রোটিন নির্মিত আর 40% ফসফোলিপিড নির্মিত। কিন্তু গোলগি বডির যে থলিটা আছে সেই থলি পূর্ণ থাকবে হচ্ছে বিভিন্ন এনজাইম দিয়ে। আর সেই এনজাইমগুলো মনে রাখবো আমরা একটা ছন্দ বা একটা লাইনের মাধ্যমে। সেই লাইনটা হচ্ছে গুলজারের ফাটাকেষ্ট এডিপে এনজয় করে। গুলজার থেকে গোলগি বডি, আর ফাটাকেষ্ট থেকে ফাটাকেষ্টর ফাটা থেকে ফ্যাটি অ্যাসিড, কেষ্টর কে থেকে ভিটামিন কে, আর থেকে ট্রান্সফারেস, এডিপে থেকে এডিপিএস, টিটিপিএস, সিটিপিএস, আর এনজয় থেকে এনজাইম, করে থেকে ক্যারোটিনয়েড। অর্থাৎ এই জিনিসগুলো গোলগি বডির থলি, এই জিনিসগুলো দিয়ে গোলগি বডির থলিটা পূর্ণ থাকবে। ঠিক আছে, এবার আমরা গোলগি বডির রাসায়নিক গঠন শেষ, চলো আমরা গোলগি বডির কাজে চলে যাই। গোলগি বডির কাজটা মনে রাখার জন্য আমরা একটা মজার একটা ছন্দ ইউজ করব, মজার একটা গল্প ইউজ করব। এই গল্পটা যদি তুমি বুঝতে পারো তাহলে গোলগি বডির কাজটা তোমার বোঝা হয়ে যাবে। গল্পটা হচ্ছে যে গুলজার নামে একটা এলাকা আছে, ওই এলাকায় অপ্রতিদ্বন্দ্বী পুতিন, অর্থাৎ পুতিন সেখানে অপ্রতিদ্বন্দ্বী, কিন্তু সে কি করছে, সে হেমিলিয়নে চলে গেছে। হেমিলিয়ন একটা শহরের নাম, হেমিলিয়নে চলে গেছে। গুলজারের অপ্রতিদ্বন্দ্বী ঠিক আছে, বাট সে হেমিলিয়নে তো তাকে কেউ চিনে না। তো হেমিলিয়নে চলে যাওয়ার পরে সে লাইসেন্সবিহীন মাইক্রোবাসে পানি খেয়ে মানে হচ্ছে অন্য পানি, এটা কোন পানি বুঝিনিও। হেমিলিয়নে গিয়ে লাইসেন্সবিহীন মাইক্রোবাসে পানি খেয়ে এনজয় করায় পুলিশ তাকে জেলে বদ্ধ করে প্লেট ধরিয়ে দিল। এখন আমরা সোশ্যাল মিডিয়াতে লিখতেছি হ্যাশট্যাগ ছি পুতিন। সো এই হচ্ছে কথা যে আমাদের সমাজের বাস্তবতা অনেকটা এরকম, যে আমরা যখন দেখি বিভিন্ন রাজনীতিবিদদেরকে যে তারা বিভিন্ন লাইসেন্সবিহীন মাইক্রোবাসে পানি খেয়ে এনজয় করে, তারপর আমরা হ্যাশট্যাগ দিই ছি পুতিন, কিন্তু পুলিশ আর জেলেবদ্ধ করতে পারে না। তো এক্ষেত্রে পুলিশ জেলেবদ্ধ করে দিয়েছে, যেহেতু সে হেমিলিয়নে গেছে, কারণ সে তো বাংলাদেশে নাই। তো গুলজারের অপ্রতিদ্বন্দ্বী পুতিন হেমিলিয়নে লাইসেন্সবিহীন মাইক্রোবাসে পানি খেয়ে এনজয় করায় পুলিশ জেলেবদ্ধ করে প্লেট ধরিয়ে দিল। হ্যাশট্যাগ ছি পুতিন। আবার বলতেছি, এভাবে একবার দুইবার পড়লে শেষ হয়ে যাবে। যে গুলজারের অপ্রতিদ্বন্দ্বী পুতিন হেমিলিয়নে লাইসেন্সবিহীন মাইক্রোবাসে পানি খেয়ে এনজয় করায় পুলিশ জেলে বদ্ধ করে প্লেট ধরিয়ে দিল। হ্যাশট্যাগ ছি পুতিন। তো গোলগি বডির কাজ কিভাবে মনে রাখলাম দেখো, গুলজার থেকে গোলগি বডি, অপ্রতিদ্বন্দ্বী থেকে অপ্রোটিন জাতীয় পদার্থ, পুতিন থেকে প্রোটিন জাতীয় পদার্থ, হেমিলিয়নে থেকে হেমিসেলুলোজ, লাইসেন্সবিহীন থেকে লাইসোসোম এবং মাইক্রোবাস থেকে মাইক্রোফাইবিয়েল। অর্থাৎ এই উপাদানগুলো তৈরি করে বা সংশ্লেষ করে, কে তৈরি করে বা সংশ্লেষ করে? গোলগি বডি। পানি খেয়ে থেকে কোষস্থ পানি, এনজয় করাই থেকে এনজাইম। কোষস্থ পানি এবং এনজাইম বের করে দেয়, কে বের করে দেয়? গোলগি বডি। কিভাবে বের করে দেয়? পানি খেয়ে এনজয় করাই। ঠিক আছে, এবার আসি, পুলিশ জেলেবদ্ধ করে প্লেট ধরিয়ে দিল। পুলিশ থেকে পুলিশে করায়, জেলেবদ্ধ করে থেকে জিল্লিবদ্ধ করা। এখানে বিভিন্ন পদার্থ জিল্লিবদ্ধ করে লাইসোসোম। এজন্য গোলগি বডি বিভিন্ন পদার্থ জিল্লিবদ্ধ করে। আমি এখন গোলগি বডিতে আছি, আমি বলে লাইসোসোম বলে ফেলেছি। যে লাইসোসোম এবং ভিটামিন তৈরি করে, এটা আমরা এখানে দেখছি যে লাইসেন্সবিহীন থেকে লাইসোসোম, আর জেলেবদ্ধ করে দিয়ে থেকে হচ্ছে জিল্লিবদ্ধ করে। কি করে? জেলেবদ্ধ করে বা জিল্লিবদ্ধ করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রববাদী জিল্লিবদ্ধ করে। ঠিক আছে, কি জিল্লিবদ্ধ করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রববাদী জিল্লিবদ্ধ করে। প্লেট ধরিয়ে দিল মানে হচ্ছে কোষ প্লেট। তো এই জিনিসগুলো তৈরি করে বা সংশ্লেষ করে কে? গোলগি বডি। হ্যাশট্যাগ মানে হচ্ছে ভিটামিন সি, আর পুতিন থেকে হচ্ছে প্রোটিন। তো ভিটামিন সি আর পুতিন বা প্রোটিন তৈরি সঞ্চয় করে হচ্ছে গোলগি বডি। ঠিক আছে, আসতে পারে এটা এমসিকিউতে যে ভিটামিন সি সঞ্চয় করে কে? উত্তর হচ্ছে হ্যাশট্যাগ ছি পুতিন থেকে হচ্ছে ভিটামিন সি গোলগি বডি। তারপর হচ্ছে গোলগি বডির আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে শুক্রাণু গঠনে সহায়তা করে আর মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করে। এই দুইটা হচ্ছে গোলগি বডির কাজ। আরেকটা কাজ হচ্ছে উদ্ভিদ কোষে গোলগি বডির আরেকটি উল্লেখযোগ্য কাজ হলো কোষ প্রাচীর গঠন করা। ঠিক আছে, তাহলে গোলগি বডির কাজ আমরা শেষ করে ফেললাম। এবার চলে যায় লাইসোসোমে। আমাদের পড়া শেষ, গোলগি বডি পড়া শেষ। এবার লাইসোসোমে চলে যায়। লাইসোসোমে হচ্ছে তোমার লাইসোসোম
তো এটাকে ভাঙলে দেখা যায় লাইসিস মানে হজমকারী, সোম মানে বস্তু, তাহলে লাইসোসোম মানে হচ্ছে হজমকারী বস্তু। ঠিক আছে। আবিষ্কার ও নামকরণ, কে নামকরণ করেছে লাইসোসোম? ক্রিশ্চিয়ান দা দুবে। দেখো লাইসোসোম হজমকারী বস্তু মানে ক্রিশ্চিয়ান দা দুবে। দেখো দা 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 মানে কি? দা মানে হচ্ছে কাটাকাটি, মানে দা দিয়ে আমরা কি করি? কাটাকাটি করি। তো লাইসোসোমেরও একটা ধরন হচ্ছে লাইসোসোম কাটাকাটি করে। ঠিক আছে, লাইসোসোম মারামারি করে। সো এভাবে মনে রাখবা যে মারামারি করে যেহেতু লাইসোসোম, তাহলে লাইসোসোম আবিষ্কার করছে দা। দাকে কোন দা? ক্রিশ্চিয়ান দা, ক্রিশ্চিয়ান দা দুবে। ঠিক আছে, আবিষ্কার ও নামকরণ শেষ। আর বিস্তৃতি, বিস্তৃতিটা পড়িস চলো। বিস্তৃতির ক্ষেত্রে যে সব প্রাণী কোষে লাইসোসোম থাকবে, শ্বেতরক্ত কণিকায় অধিক থাকবে এবং অন্ত্রবৃক্কের আবরণী কোষে অধিক থাকবে। এই দুইটা প্রশ্ন আসতে দেখা যায় যে কোথায় লাইসোসোম বেশি থাকে। উত্তর হচ্ছে শ্বেতরক্ত কণিকা বা WBC, হোয়াইট ব্লাড কর্পাসল। তারপর হচ্ছে অন্ত্রবৃক্কের আবরণী কোষে বেশি থাকবে লাইসোসোম। কিছু উদ্ভিদ কোষের স্পেরোজোম বা অলিওজোম থাকে লাইসোসোমের ন্যায়। উদ্ভিদ কোষে লাইসোসোম থাকে না, কিন্তু কিছু উদ্ভিদে স্পেরোজোম বা অলিওজোম থাকতে পারে, যেটা লাইসোসোমের মতোই দেখতে। তো তৈল জাতীয় পদার্থ সঞ্চয় করে, তবে একস্তরী আবরণ থাকে। লাইসোসোম হচ্ছে দ্বিস্তরী, কিন্তু আমার এই অলিওজোম বা স্পেরোজোম হচ্ছে একস্তরী। রাইবোজোম আরবিসিতে লাইসোজোম থাকে না। এটা মনে রাখবা যে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসলে লাইসোসোম থাকে না। লাইসোসোম বলো অথবা লাইসোজোম বলো, থাকে না। এখন চলে যায় লাইসোসোমের ভৌত গঠনে। তো লাইসোসোমের ভৌত গঠনের মধ্যে মনে রাখবা, কিছুই মনে রাখার এখানে তেমন দরকার নেই। জাস্ট মনে রাখবা দ্বিস্তরী আবরণ। দেখো দুইটা স্তর বাইরের দিকে দেখা যাচ্ছে, বাইরের দিকে দুইটা স্তর দেখা যাচ্ছে, আর ভিতরে ভ্যাকিউল তরলে পূর্ণ আছে। লাইসোসোমটা ভ্যাকিউল তরলে পূর্ণ আছে। আর অপাচ্য, ফ্যাটি নেই, মায়োলিন তন্তু আর গ্র্যানিউল, এই জিনিসটা আমরা চিত্রের মধ্যে দেখতে পারতেছি। এই চিত্রটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই কম, নাও আসতে পারে, তবে এই তথ্যগুলো জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবা। তো স্টেবিলাইজার আর লেবিলাইজার এই দুইটার সঙ্গে আসতে পারে। স্টেবিলাইজার কি আর লেবিলাইজার কি? স্টেবিলাইজার হচ্ছে যে সকল পদার্থ লাইসোসোমের ঝিল্লিকে স্থিতিদান করে সেগুলো হচ্ছে স্টেবিলাইজার, আর যে সকল পদার্থ লাইসোসোমের ঝিল্লিকে বিদীর্ণ হতে সাহায্য করে সেগুলো হচ্ছে লেবিলাইজার। ঠিক আছে, এবার চলে যাই রাসায়নিক গঠনে। আবরণী হচ্ছে লিপোপ্রোটিন নির্মিত। লাইসোসোমের যে আবরণী আছে সেটা লিপোপ্রোটিন নির্মিত। আর লাইসোসোমের ঝিল্লিতে আবদ্ধ থাকে 40 থেকে 50 ধরনের এনজাইম। লাইসোসোমের ঝিল্লিতে আবদ্ধ থাকে 40 থেকে 50 ধরনের এনজাইম। আর রাসায়নিক গঠনটা মনে রাখার জন্য আমরা একটা গল্প ইউজ করব, সেটা হচ্ছে যে লাইলার ডিয়ার এজাজ এসে লাফায় সুখে। লাইলা থেকে হচ্ছে, আচ্ছা এখানে এটা মনে রাখতে পারো এইভাবে যে আমাদের দেশে বর্তমানে কিছু জিনিস ভাইরাল হয় না, ইউজলেস ব্যাপার সেবার, যে লাইলা প্রিন্স মামুন আর প্রিন্স লাইলা না কি জানি ভাইরাল হইলো। তো এটা দিয়ে মনে রাখবা যে লাইলার ডিয়ার এজাজ এসে লাফায় সুখে। তো লাইলার ডিয়ার এজাজ, এখানে প্রিন্স মামুন না, প্রিন্স মামুনের পরিবর্তে কে এসেছে, এখানে এসেছে এজাজ। সো লাইলার ডিয়ার এজাজ এসে লাফায় সুখে। ঠিক আছে, তো এবার চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ যে প্রিন্স মামুনের পরিবর্তে এজাজ লাফাচ্ছে সুখে। কি রকম সুখে আছে সেটা তো দেখতেই পারতেছো চিত্রের মধ্যে। তো লাইলা থেকে লাইসোজোম, আর ডিয়ার থেকে হচ্ছে ডিএনএস আরএনএস, আর এজাজ থেকে এস্টারেস, এসে থেকে এসিড লাইপেস, আর লাফায় থেকে লাইসোজাইম এনজাইম, আর সুখে থেকে হচ্ছে সুক্রেস। তো লাইসোসোমের মধ্যে এই এনজাইমগুলো থাকে। কি কি এনজাইম থাকে? ডিএনএস আরএনএস, এস্টারেস, এসিড লাইপেস, আর লাইসোজাইম এবং সুক্রেস, এই কয়েকটা এনজাইম লাইসোসোমে থাকে। তাহলে আমাদের লাইসোসোমের রাসায়নিক গঠনটা শেখা শেষ। এবার চলে আসি লাইসোসোমের কাজে, যে লাইসোসোম কি কাজ করে। তো লাইসোসোমের কাজটা বোঝার জন্য আমরা আরেকটা গল্প ইউজ করব। এই গল্পটা হচ্ছে তোমার একটা বলিউড অ্যাক্টরের গল্প। সেই গল্পটা হচ্ছে সুশান্ত সিং রাজপুত। তো অনেকে তোমরা তাকে চিনো, অনেকে চিনো না হয়তো। সে বলিউড অ্যাক্টর। রিসেন্টলি বলতে করোনার সময় আত্মহত্যা করে মারা গেছে বলতে এটা হচ্ছে রিপোর্ট, বাট সত্যি কি সে আত্মহত্যা করছে কিনা এই ব্যাপারে অনেকের সন্দেহ আছে। কারণ তার বাসার যে সিসিটিভি ক্যামেরা ছিল, সেই সিসিটিভি ক্যামেরা বা ফুটেজটা অফ ছিল সে যখন আত্মহত্যা করেছিল। তো এই ব্যাপারগুলো সন্দেহের সৃষ্টি করে অনেক কিছুই। তো তারপরেও ধরে নেওয়া হয়েছে এখন পর্যন্ত যে সে আত্মহত্যা করেছে।
তো তার এই আত্মহত্যা করার ঘটনা দিয়ে আমরা মনে রাখবো লাইসোজোমের কাজ। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনা দিয়ে আমরা মনে রাখবো লাইসোজোমের কাজ। কিভাবে মনে রাখবো? তো সুশান্ত সিং রাজপুতের একটা বোন আছে, তো ওই বোনের নাম ধরে নাও লাইলা, ঠিক আছে? তো সে লাইলাকে বলছে যে, লাইলা এখন বলতেছে মানে প্রেস কনফারেন্সে এসে বলতেছে যে করোনা বা ক্যান্সারে নয়, বিভাজনে আবদ্ধ অন্তরের কষ্টে পাগল হয়ে সুইসাইড করে সুশান্ত। কি বলছে? লাইলা বলতেছে করোনা বা ক্যান্সারে নয়, বিভাজনে আবদ্ধ অন্তরের কষ্টে পাগল হয়ে সুইসাইড করে সুশান্ত। এটা দিয়ে কিভাবে মনে রাখবো দেখো, লাইলা বললেন, তাহলে লাইলা থেকে লাইসোসোম, করোনা বা ক্যান্সারে নয়, করোনা বা এখানে কেরাটিন সৃষ্টি করে করোনা থেকে, ক্যান্সারে নয়, ক্যান্সার সৃষ্টি করতে পারে বিভাজনে, কোষ বিভাজনের সময় কোষীয় ও নিউক্লিয় আবরণী ভাঙতে পারে, আবদ্ধ বিগলনকারী এনজাইমকে আবদ্ধ করে কোষকে রক্ষা করে, এখানে ঘুষকে চলে এসেছে ভুলে, টাইপিং মিস্টেক, অন্তরের কষ্টে অন্তঃকোষীয় পরিপাক করতে পারে, পাগল হয়ে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, সুইসাইড করে, সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা হিসাবে কাজ করে। সুশান্ত সগ্রাসী বা অটোফেগি বা এবং অটোলাইসিস করে। এই হচ্ছে লাইসোজোমের কাজ। তো লাইসোজোমের কাজ আমাদের শেষ, তাহলে আমাদের লাইসোজোমটাও মোটামুটি শেষ। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবা যে সুইসাইডাল স্কোয়াড কেন বলা হয়? যখন কোষের মধ্যে খাদ্য অভাব হয়, মানে অনেক বেশি খাদ্যের অভাব হয়েছে, তখন কি হয়েছে, তখন লাইসোসোম কি করে যে নিজের মানে লাইসোসোম তার আবরণী ভেঙে ফেলে আর কি, আবরণী ভেঙে কোষের মধ্যে যে অন্যান্য অঙ্গাণু আছে সে অন্যান্য অঙ্গাণুগুলোকে সে খেয়ে ফেলে। খেয়ে ফেলার মাধ্যমে কোষকে ধ্বংস করে দেয়, তাই একে বলা হয় সগ্রাসী বা অটোফেগি। বুঝতে পারছো? আচ্ছা, এবার চলে যাই আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। লাইসোজোমের কাজ শেষ। এখন পর্যন্ত আমরা গোলগি বডি শেষ করলাম, রাইবোজোম শেষ করলাম এবং লাইসোজোমের কাজ শেষ করলাম। তো এবার চলে যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংজ্ঞাটা প্রথমে শিখে নেই। পরিণত কোষে সাইটোপ্লাজমের যে জালিকা বিন্যাসে দেখা যায় তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্তঃপ্লাজমীয় জালিকা। আবিষ্কার ও নাম। কি আবিষ্কার করছে? আবিষ্কার করছে হচ্ছে এন্ড্রো পরোটা ফুল খাও আবার মুরগি দিব। আচ্ছা, এই একটা ছন্দ দিয়ে আমরা মনে রাখবো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। অ্যান্ড্রু টেটের নাম শুনছো না অনেক সময়, যে বর্তমানকালে ভাইরাল একজন ব্যক্তিত্ব অ্যান্ড্রু টেট। সো অ্যান্ড্রু টেটের দিয়ে মনে রাখবা যে অ্যান্ড্রু টেট পরোটা ফুল খাও আবার মুরগি দিব। অ্যান্ড্রু টেটকে আমি বলতেছি যে ভাই তুমি যদি পরোটা পুরোটা খাইতে পারো তাহলে তোমাকে আবার মুরগি দিব, ঠিক আছে? তো অ্যান্ড্রো দিয়ে মনে রাখবা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পরোটা থেকে পোর্টার, ফুল থেকে ফুলম্যান, আবার থেকে আলবার্ট প্লট। তো পোর্টার কে আর কে সরি পোর্টারের নামটা কি জানিয়েছিল যে কেইথ আর পোর্টার। এখানে পরোটা থেকে মনে রাখবো কেইথ আর পোর্টার এবং তার সঙ্গী ফুলম্যান ও আলবার্ট প্লট তিনজন মিলে মুরগির ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজম থেকে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেছে। তো বিস্তৃতি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বিস্তৃতি কোথায়? অধিকাংশ ইউক্যারিওটিক কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বিস্তৃতি আছে, তবে সবচেয়ে বেশি থাকে হচ্ছে অন্তরে আগুন জ্বলে, অন্তরে থেকে অন্তঃকরা গ্রন্থি, আগুন থেকে অগ্নাশয় আর জলে থেকে যকৃৎ। এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট যে অন্তঃকরা গ্রন্থি, অগ্নাশয় আর যকৃৎ এই তিনটা জায়গায় বেশি থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর যদি আমরা দেখি যে উৎপত্তি কোথা থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উৎপত্তি হয়, তো ঝিল্লি থেকে। এক কথায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঝিল্লি থেকে উৎপন্ন হয়। তিনটা ঝিল্লির কথা বলা হয়েছে, কোষ ঝিল্লি, নিউক্লিয়ার ঝিল্লি এবং সাইটোপ্লাজমীয় ঝিল্লি। এই তিনটা ঝিল্লি থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উৎপন্ন হবে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত দুই প্রকারের হবে, একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কোনো রকম দানাদার পদার্থ যুক্ত থাকবে না। আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে সেটার মধ্যে দানাদার কণা বা দানা যুক্ত থাকবে। এই হচ্ছে দুটা পার্থক্য। তারপর যদি আমরা ভৌত গঠনে আসি তাহলে আমরা দেখতে পারবো যে গঠনগতভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার তিন প্রকারের হতে পারে। এক নম্বর হচ্ছে সিস্টার্নি, দুই নম্বর হচ্ছে টিউবিউল, তিন নম্বর হচ্ছে ভেসিকল। তো সিস্টার্নি হচ্ছে যে চ্যাপ্টা চৌবাচ্চা বা শাখাহীন যে গঠনটা তোমরা চিত্রের মধ্যে দেখতে পারতেছো
সেটা হচ্ছে সিস্টার নি। যেহেতু এখানে একাধিক সিস্টার না আছে, তাই এটার নাম হয়েছে সিস্টার নি। আর এটার যে আকার সেটা হচ্ছে 40 থেকে 50 মাইক্রোমিটার। আর হচ্ছে টিউবিউল, নালিকার মতো শাখান্বিত বা অশাখ। দেখো এখানে টিউবিউল দেখাচ্ছে, 3 নাম্বার চিত্রের মধ্যে দেখতে পারতেছো যে নালিকার মতো শাখান্বিত বা অশাখ যে গঠনটা দেখতে পারতেছো সেটা হচ্ছে টিউবিউল। আর ভেসিকল বলতে এখানে বর্তুলাকার ফুসকার মতো যে গঠনটা দেখাচ্ছে 2 নাম্বার চিত্রে সেটা হচ্ছে ভেসিকল। আমরা কিন্তু একটু আগে পড়ে এসেছিলাম গোলগি বডিতে যে 3 রকমের গঠন পাওয়া যায়। ওইখানে কিন্তু ছিল সিস্টার নি, আর ছিল ভেকিউল আর ভেসিকল। আর এখানে কিন্তু ভেকিউলটা নাই, এখানে ভেকিউলের পরিবর্তে আছে টিউবিউল। ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা চলে যাই রাসায়নিক গঠনে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাসায়নিক গঠনের ক্ষেত্রে জাস্ট প্রথমে একটা কথা মনে রাখো, সেটা হচ্ছে যে প্রধান উপাদান হচ্ছে প্রোটিন ও লিপিড। প্রধান উপাদান প্রোটিন ও লিপিড। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান উপাদান প্রোটিন ও লিপিড। প্রোটিন থাকবে 60 থেকে 70% আর লিপিড থাকবে 30 থেকে 40%। তো যখন রাসায়নিক গঠনে আসবা তখন দেখতে পারবা যে কিছু এনজাইমের নাম দেওয়া আছে। সেই এনজাইমগুলো আমরা যদি সহজে শিখতে যাই তাহলে সেটা এভাবে শিখতে পারবো যে মনে করো একটা মেয়ে, তার বয়স হচ্ছে 15। তো এখন সে বয়স যখন 15 হয় তখন কি হয় তা তো জানোই, তোমরা সবাই 15 বছর ক্রস করে এসেছো। তো 15তে সখী নদীর পাড়ে গসিপ করে। তো এই বয়সটাই এরকম যে নদীর পাড়ে গসিপ বা আড্ডা দিতে মন চায়। তো তাও আবার নদীর পাড়ে, এটাই বয়সটা এরকম, কিছু করার নেই আসলে। তো 15 ধরনের এনজাইম, 15 থেকে মনে রাখবে 15 ধরনের এনজাইম। আর সখী থেকে সক্রিয় এটিপিএস, আর নদী থেকে এনএডিএইচ, আর পাড়ে থেকে ডায়াফেরেস, আর গসিপ থেকে গ্লুকোজ 6 ফসফেটেস। তাহলেই তোমার এই কয়েকটা এনজাইমের নাম তুমি এই একটা লাইন দিয়ে মনে রাখতে পারবে। আচ্ছা, তারপর রাসায়নিক গঠনে আরেকটা কথা বলা হয়েছে যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কখনো কখনো আরএনএ অথবা গ্লাইকোজোম থাকতে পারে। আবার আমরা আগে থেকেই জানি যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে। তাহলে কথা হচ্ছে এখন এই তিনটা কথা যে আরএনএ, গ্লাইকোজোম এবং রাইবোজোম, এই তিনটা জিনিস অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকবে। তাহলে এই তিনটা জিনিসকে মনে রাখার জন্য আমরা একটা লাইন ব্যবহার করতে পারি যে অমসৃণ রানারের গালে রাই থাপ্পড় দিল। তাহলে এই তিনটা কথা চলে এসেছে, অমসৃণ থেকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রানার থেকে আরএনএ, গালে থেকে গ্লাইকোজোম, রাই থেকে রাইবোজোম। অমসৃণ রানার মানে হচ্ছে মনে করো একটা ছেলে যে অমসৃণ, আর তার রাই হচ্ছে একটা মেয়ে, তো সে ওই অমসৃণ রানারের গালে একটা থাপ্পড় দিল আর কি। তো এটা দিয়ে মনে রাখবা হচ্ছে রাসায়নিক গঠনটা আর কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। সো এবার চলে আসি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজটা মনে রাখার জন্য একটা ইন্টারেস্টিং একটা লাইন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অ্যান্ড্রু টেটকে তো তোমরা চিনো, সে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। তো আমরা যদি অ্যান্ড্রু টেটের একটা উক্তি ব্যবহার করি যে কাঠমিস্ত্রি ও মুচি সোসাইটির বাহক ও ধারক। উল্লেখ্য এই কথাটা অ্যান্ড্রু টেট বলেনি, এটা সোর্স থেকে জানা গেছে। তো এখন কথা হচ্ছে তারপরও এই একটা কথা দিয়ে কিন্তু আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সমস্ত কাজগুলো একসাথে শিখে ফেলতে পারি। কিভাবে? সেটা হচ্ছে অ্যান্ড্রু টেট থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর কাঠ থেকে প্রোটোপ্লাজমের কাঠামো হিসাবে কাজ করে। মিস্ত্রি থেকে মসৃণ রেটিকুলামে লিপিড, মতান্তরে বিভিন্ন হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড প্রভৃতি সংশ্লেষিত হয়। আর এখানে থেকে অমসৃণ রেটিকুলামে প্রোটিন সংশ্লেষিত হয়। মসৃণ রেটিকুলামে কি হয় সেটা দেখলাম প্রথমে মিস্ত্রি থেকে, আর থেকে অমসৃণ রেটিকুলামে প্রোটিন সংশ্লেষিত হয়। সোসাইটি থেকে সেলুলোজ তৈরি করে কোষ প্রাচীরের জন্য। আর বাহক বলতে লিপিড ও প্রোটিনের অন্তবাহক হিসেবে কাজ করে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা পরীক্ষা আসতে দেখা যায় যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিসের বাহক এবং কিসের ধারক। তো এটা একটু পেঁচানো একটা জিনিস মনে রাখবা, লিপিড ও প্রোটিন, লিপোপ্রোটিনের বাহক আর রাইবোজোম ও গ্লাইকোজোমের ধারক।
আমরা কিন্তু রাইবোজোম আর গ্লাইকোসিজোম এখানেও পড়ে এসেছি যে অমসৃণ রানারের গালে রায় থাপ্পড় দিল। এখানে কিন্তু আমরা দেখেছি আরএনএ থাকবে, গ্লাইকোসিজোম থাকবে, রাইবোজোম থাকবে। তো এখানের যে গ্লাইকোসিজোম আর রাইবোজোম, আর এখানেও গ্লাইকোসিজোম আর রাইবোজোম কি করবে? ধারক হিসাবে কাজ করবে। আর লিপোপ্রোটিন, এই লিপিড ও প্রোটিনের অন্তঃবাহক হিসাবে কাজ করবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এভাবে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজটাও শেষ করলাম। তো এখন পর্যন্ত আমরা 4টা টপিক শেষ করলাম। প্রথম পড়লাম হচ্ছে আমরা রাইবোজোম, তারপর পড়লাম গোলগি বডি, তারপর লাইসোসোম, এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই 4টা টপিকের যেই দাগানো বই অংশটুকু আছে সেই অংশটুকু আমাদের ওয়েবে পেয়ে যাবা। সেখান থেকে অবশ্যই বইটা দাগিয়ে নিবা। আর এখান থেকে মেডিকেল, ভার্সিটি যেগুলো এমসিকিউ যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলো আমরা কিন্তু কোয়েশ্চেন অ্যানালাইসিস অংশে দিয়েছি। তাছাড়া কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য তোমাকে এই অংশের মধ্যে যেগুলো এমসিকিউ হওয়া সম্ভব সেই এমসিকিউগুলো আমাদের ওইখানে গোছানো আছে। এখানে প্রায় 40 থেকে 50টার মতো এমসিকিউ আছে, বা আরও বেশি থাকতে পারে, আমরা অ্যাড করব। সেখানে অর্গানাইজডভাবে এই যত ইনফরমেশনগুলো বলা হয়েছে সেই ইনফরমেশনগুলো আছে। তাছাড়া তোমার এই ক্লাসের যে ক্লাস নোটসটা আছে সেটাও তুমি সেখানে পেয়ে যাবা। তো ওই ওয়েব অ্যাপের মধ্যে আবার এক্সামও দিতে পারবা যে এই পুরা টপিকের উপরে। তো তাই অবশ্যই ওয়েব অ্যাপের মধ্যে এনরোল করে নাও। ওয়েব অ্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি না থাকে তাহলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে তুমি মেসেজ দিলেই তোমাদেরকে ওয়েব অ্যাপের লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হবে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।